আদিত্য মায়ের দিকে তাকালো। আফসানা চৌধুরী মাথা নিচু করে রইলেন। ওনার মুখ বিষণ্ণ। আদিত্য বুঝল তার মায়ের কিছু করার নেই। কি করবে? সে নিজেই নিষেধ করেছে তার পার্সোনাল এবং সিক্রেট ব্যাপারে কাউকে কোনো কথা না বলতে, যত যাই হয়ে যাক না কেন। তাই হয়তো তার মায়ের ইচ্ছে থাকলেও বলতে পারছেন না। আদিত্য ভনিতা না করে শক্ত গলায় বলল, আমি এই বিয়ে করতে পারবো না বাবা, আম সো সরি, আপনি অন্য কাউকে দেখেন। আহসান সাহেব গর্জে উঠে বললেন, কি বলতে চাও তুমি? ফারাকে যদি চৌধুরী পরিবারের মেয়ে থেকে বউ করতে চান, তাহলে পাত্র হিসেবে আপনার ছোট ছেলে আয়মানকে চুজ করতে পারেন। কি বললে তুমি? আয়মান ফারার 5 বছরের বড়, ওদের দারুণ মানাবে এবং আন্ডারস্ট্যান্ডিংও ভালো হবে বাবা। আমার মতে পারফেক্ট একটা কাপল। আয়মান সঙ্গে সঙ্গে কেবিন থেকে বেরিয়ে গেল। বিড়বিড় করে বলল, যাকে আজীবন নিজের বোনের মতো দেখে এসেছি, তাকে কিভাবে বিয়ে করা সম্ভব? আহসান সাহেব ছেলেদের এমন ব্যবহার দেখতেই এবার চেঁচিয়ে উঠে বললেন, কোনটা ভালো আর কোনটা খারাপ সেই গান দিচ্ছ আমাকে? আর আয়মান, সাদাসিধে গাধা ছেলেটা বেরিয়ে গেল কেন? তার সাথে বিয়ে দিচ্ছি নাকি? এসব কি হচ্ছে? আদিত্য তীক্ষ্ণ দৃষ্টিপাত করল বাবার দিকে। আহসান সাহেব পরোয়া না করে কাজী সানিককে বললেন, আপনি বসে আছেন কেন? বিয়ে পড়ান জলদি। আর তুমি দ্রুত কবুল বলো। কোনো কথাই শুনতে চায় না। সেই 25 বছর থেকেই বিয়ে নিয়ে একের পর এক অনেক ড্রামাবাজি করেছ, আর না, আজই এর সমাপ্তি চাই। আদিত্য চোয়াল শক্ত করল। কাজী সাহেবকে থামিয়ে দিয়ে বাবাকে বলল, আপনি একা একা এত বড় একটা ডিসিশন নিয়েছেন, ভালো কথা। আমার মতামত নিয়েছেন আপনি। তোমার মতামত নিয়ে আমার কি আছে? মানে, চৌধুরী বংশের বড় মেয়ে ফারা, কোন দিকে কমতি আছে তার? রূপে, গুণে, স্বাস্থ্যে, শিক্ষা দীক্ষায়, আচার আচরণে কোন দিকে কমতি বলো? আর তোমার মতামত নিতে হবে মানে? জীবনটা আমার, আপনার নয়। আর জীবনটা কোনো পুতুল খেলাও নয় যে আপনি হুট করে আপনার মন মর্জি মতো যা ডিসিশন নেবেন তাই হবে। আমার মতামতে যেহেতু কোনো গুরুত্ব নেই, সেহেতু আমাকে কেন কবুল বলার জন্য ডেকে পাঠালেন? তুমি আমার মুখের ওপর বেয়াদবি করছো আদিত্য। আপনি কিভাবে পারলেন বিয়ের মতো এত বড় একটা ডিসিশন একা একা নিয়ে নিতে? আমাকে জিজ্ঞেস করেছেন এতে আমার মত আছে কিনা, কিংবা আমি কাউকে পছন্দ করি কিনা? কেবল আপনার ডিসিশন আপনার ইচ্ছের মতো আমার উপরে চাপিয়ে দিলেই হবে? আমাকে মানুষ বলে মনে হয়নি আপনার? আমার পরিবারের মান সম্মানের চাইতে তোমার মতামত বেশি হয়ে গেল? আপনার মান সম্মানের চেয়েও যেহেতু আমার মতামতের কোনো গুরুত্ব নেই, সেহেতু আমাকে কেন কবুল বলার জন্য ডেকে পাঠালেন? আপনার মান সম্মানকে বলুন না কবুল বলতে। আহসান সাহেব চোয়াল শক্ত করে বললেন, আদিত্য, আমাকে রাগিও না। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তোমায়, আমায় কঠোর হতে বাধ্য করো না। আমার তো এখন মনে হচ্ছে আমি আপনার কেউই ছিলাম না। পরিবারের মান সম্মানই আপনার কাছে সব ছিল। ছেলের কথাকে আমলে না নিয়ে কাজী সাহেবকে আবারও বিয়ে পড়াতে বললেন। ছেলে কতক্ষণ এইভাবে যুদ্ধ করবে? এর চেয়ে বরং বিয়ে হয়ে গেলে সব শান্ত হয়ে যাবে ঝড়ের মতো। আফসানা চৌধুরী মাথা তুলতে পারলেন না। কাজী সাহেব বিয়ে পড়াতে নিতেই আফসানা চৌধুরী দেশেহারা হয়ে তার স্বামীকে কিছু বলতে নিবেন, তার আগেই আহসান সাহেব থামিয়ে দিয়ে বললেন, এখন কোনো কথা শুনতে ইচ্ছুক নই আফসানা, তোমার ছেলেকে কবুল বলতে বলো। আদিত্য হাত মুষ্টিবদ্ধ করে তাকিয়ে রইল। ফারাকে কবুল বলতে বলল। ফারা ভয়ার্ত দৃষ্টিতে তাকালো আদিত্যের দিকে। আদিত্যও তাকিয়ে রইল। ফারার মনে হচ্ছে আদিত্য এক্ষুনি তাকে গলা টিপে মেরে ফেলবে। কাজী সাহেব বিয়ে পড়িয়ে বারবার কবুল বলার জন্য তাড়া দিলেন। ফারাকে চুপ থাকতে দেখে আহসান সাহেব চেঁচিয়ে উঠে বললেন, ফারা কবুল বলছো না কেন? দেখতে পাচ্ছ না সময় নেই? ফারা থতমত খেয়ে কম্পিত গলায় পরপর 3 বার কবুল বলে ফেলল। আদিত্য স্তব্ধ হয়ে তাকিয়ে রইল ফারার দিকে। সবকিছু জেনে শুনেও ফারা কবুল বলে ফেলবে এটা আদিত্যের কাছে ছিল অপ্রত্যাশিত। নির্বিকার হয়ে ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে আহসান সাহেব তাড়া দিয়ে বললেন, দাঁড়িয়ে আছো কেন? কবুল বলো। ছেলেকে এখনো নির্বিকার থাকতে দেখে আহসান সাহেবের ভীষণ ক্রোধ জন্মালো। চেঁচিয়ে উঠে বললেন, বেশি বাড়াবাড়ি করো না আদিত্য, আমার মান সম্মান সবার আগে, দ্রুত কবুল বলো, সময় বয়ে যাচ্ছে। আদিত্য বাবার সামনে এসে দাঁড়ালো। তপ্ত দৃষ্টি নিক্ষেপ করে বলল, ছেলের চাইতেও মান সম্মান আগে? হ্যাঁ, এই মুহূর্তে আমার পরিবারের মানুষগুলোর মান সম্মান সবার আগে। কথাটা শুনতেই পাশে থাকা চেয়ারটাতে একটা লাথি মারল আদিত্য। ফারা ভয় পেয়ে জড়সড় হয়ে তার মায়ের এক হাত খামচে ধরল। আহসান সাহেব ঘাবড়ে গেলেও প্রকাশ করলেন না, বরং ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলেন।
নিজের দিকে আদিত্যকে এগিয়ে আসতে দেখে ভয়ে অন্তরাত্মা শুকিয়ে গেল ফারার। আদিত্য দাঁত মুখ খিচিয়ে বলল, আমাকে বিয়ে করার তোরা তো শখ। ফারা ভয়ার্ত দৃষ্টিতে তাকালো। আকাশমিত ফারার দুবাহু শক্ত করে চেপে ধরে বলল, তোকে না পরশু রাতে বলেছি আমি ম্যারিড, আমার ওয়াইফ রয়েছে? কথাগুলো তোর কানে যায়নি? কথাটা শুনতেই এক কেবিনের সবাই চমকালো। আহসান সাহেব রিয়্যাক্ট করতে ভুলে গেলেন। ফারা কঙ্করে উঠল ব্যথায়। কি হলো, উত্তর দে, তাহলে কবুল বললি কেন? ফারা এবার সাহস করে বলল, তুমি ম্যারিড তা জানি, তোমার বউয়ের সাথে বাসর করেছ, তোমার বউয়ের গোপন বস্ত্রগুলো ধুয়ে রোদে শুকাতে দিয়েছ তাও জানি। জানলে কবুল বললি কোন মুখে কুই, না হায়ার এডুকেটেড? তুমি 100 বার ম্যারিড হলেও, তোমার 100টা বউ থাকলেও, তুমি 100 বার বাসর করলেও আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি সব মেনে নিয়েও সতীনের সাথে সংসার করতে রাজি, যদি তোমার কোনো সমস্যা না হয়। ফারার এমন শক্ত কথায় আদিত্য অবাক হলো। ফের অবাক হলো প্রতিটি মানুষ। এই সব কি বলছে এরা দুজন? হঠাৎ ফারার চোয়াল শক্ত করে চেপে ধরে বলল, তোর অনেক শখ সতীনের সাথে সংসার করার? হ্যাঁ, দরকার পড়লে তাই করব। আমার আপত্তি না থাকলে তোমার এত আপত্তি কিসের? কবুল বলো, আমাদের অর্ধেক বিয়ে হয়ে গেছে। আদিত্য অবাক হলো ফারার দুঃসাহসিকতায়। কি বলছে এই মেয়ে? ফারাকে ছেড়ে হঠাৎ কাজী সাহেবের রেজিস্টার বইটা নিয়ে ওই পাতাটা ছিঁড়ে কুচি কুচি করে ফারার মুখে মেরে বলল, তোর বিয়ের শখ তাই না? সতীনের সাথেও সংসার করার শখ তাই তো? অর্ধেক বিয়ে হয়ে গেছে তাই না? নে তোর বিয়ে, সতীন, সংসার আর কবুল। বলে এবার 2 হাতে শক্ত করে গলা চেপে ধরে বলল, আজ তোকে মেরেই ফেলবো, নির্লজ্জ মেয়ে কোথাকার। এতদিন জানতাম নারীদের প্রথম শত্রু পুরুষ হয়, আর আজ জানলাম নারীদের প্রথম শত্রু সবসময় নারীরাই হয়, পুরুষ নয়। এক নারীর ভালো অন্য নারীর সহ্য হয় না, তেমনি তুইও। আই হেট ইউ। বলে আরো জোরে শক্ত করে গলা চেপে ধরল। ফারা কাশতে লাগলো সমানে। আদিত্যের এমন অপ্রত্যাশিত আচরণে প্রতিটি মানুষ স্তব্ধ, বিমূঢ় এবং বাক্রুদ্ধ। কি হচ্ছে এই সব? সবই তাদের মাথার ওপর দিয়ে গেল। কথাগুলো বলেই ফারাকে একটা আচার মারল আদিত্য। ফারা ব্যথা পেয়ে বিকট শব্দে আর্তনাদ করে উঠল। আহসান সাহেব তাজ্জব বনে তাকিয়ে রইলেন ছেলের দিকে। কি হলো, কি বলল? কিছুই বোধগম্য হলো না ওনার। আর ছেলে ম্যারিড হলে, ছেলের ওয়াইফ থাকলে বিয়ে পড়ানোর পূর্বে এত কাহিনী না করে চট করে এই কথাটা বলল না কেন ঘাটতেরা ছেলেটা? আর বউ কোথায়? বিয়ে যদি করেই থাকে তাহলে এটা হাইড করার কি হলো? মেয়েটা যেমন ঘরেরই হোক না কেন, তিনি তো মেনে নিতেন। তিনি তো অন্য বাবাদের মতো এতটাও নিষ্ঠুর কিংবা কঠোর নন ছেলে মেয়েদের পছন্দ সম্পর্কে। অন্তত এইটুকু স্বাধীনতা সন্তানদের তিনি দিয়েছেন। তাহলে ছেলেটা এতক্ষণ ড্রামাবাজি না করে একটা কথা বলে দিলেই বা কি হতো? আর কাকেই বা বিয়ে করলো ঘাটতেরা ছেলেটা? কে সেই মেয়ে যার এত ধৈর্য শক্তি এই ঘাটতেরা ছেলের বউ হয়েছে? সেই মেয়ের ধৈর্য শক্তির তারিফ তো করতেই হয়। ছেলের তো আবার অহেতুক ভুল বুঝার বদভ্যাস রয়েছে। মস্তিষ্কে স্নায়ু কোষে সার্কেলের মতো প্রশ্নগুলো ঘুরপাক করতে লাগলো অসহ্য যন্ত্রণা হয়ে। মেহরাব ও ফাল্গুনি রিসেপশনের দিন আজ। দুজনকেই খুব হাসি খুশি দেখাচ্ছে। মনেই হচ্ছে না যে তাদের বিয়েটা অনাকাঙ্ক্ষিতভাবে হয়েছে। আর তা দেখে অনেকেই আড়ালে আবডালে কানাঘুষাও করতে লাগলো। তদ্রূপ চৌধুরী পরিবার এবং মুফিদুল ইসলামের পরিবারকেও খুব স্বাভাবিক দেখালো। নিয়মনীতি সবকিছুই সুষ্ঠুভাবে পালন করা হলো উভয় পরিবারের পক্ষ থেকে। আয়োজনে কোনো কিছুর কমতি ছিল না। আজ অদ্বিতীয় তানভীকেও খুব সুন্দর ড্রেস আপে দেখা গেল। নন্দিনীকেও আজ একটি হোয়াইট প্রিন্সেস গাউনে এবং হালকা পাতলা কিছু ডায়মন্ডের জুয়েলারিতে দেখা গেল। আজ সবটার সময় মায়ের সাথেই দেখা গেল নন্দিনীকে। তিনি তীক্ষ্ণ নজর রেখেছেন মেয়ের উপর। একটা সময়ের জন্য হাত ছাড়েননি মেয়ের। রিসেপশনে দেখা গেল ওয়াসিফের পরিবারকেও। মুফিদুল ইসলামের আত্মীয় হন বিধায় ওয়াসিফের পরিবারও ইনভাইটেশন কার্ড পেয়েছেন। এছাড়াও আজ খুব সুন্দর ড্রেস আপে দেখা গেল ওয়াজিহা আর জাফরিনকেও। রিসেপশনে আসার পর থেকে রায়হান ফারাবিকে দেখা গেলেও আদিত্যকে দেখা গেল না। তীর্থের চাতক পাখির মতন তৃষ্ণার্ত নন্দিনী বারবার এদিক সেদিক তাকালেও আদিত্যের টিকিটিও দেখতে পেল না। নন্দিনী হতাশ শ্বাস ফেলল। ভাবল কাল ওইভাবে ফিরিয়ে দেওয়ায় আদিত্য অপমানিত বোধ করে তার উপরে এখনও রাগ পুষে রেখেছে। তা ভেবেই নন্দিনীর প্রচণ্ড গিল্টি ফিল হচ্ছে। দীর্ঘক্ষণ অপেক্ষার পর হঠাৎ কাঙ্ক্ষিত মানুষটিকে হোয়াইট কালারের স্যুট প্যান্টে দেখতেই নন্দিনী তার মাকে ওয়াশরুমের কথা বলে এগিয়ে গেল।
মানুষটা একটা জায়গায় অন্যদিকে মুখ করে ধুমায়িত শলাকা টানছে। জায়গাটা নির্জন হওয়ায় সুযোগ বুঝে নন্দিনী হঠাৎ পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। চমকে গেলেও মানুষটা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বোঝার চেষ্টা করলো ব্যাপারটা ঠিক কী হচ্ছে তার সাথে। শক্ত করে নিবিড় আলিঙ্গনে জড়িয়ে ধরে পিঠে মাথা রেখে 2 চোখ বুজে নন্দিনী বলল, সরি আদিত্য, আম রিলি সো সরি কাল রাতের জন্য। আপনি এতটা রাগ করবেন আমি সত্যি বুঝতে পারিনি। কোনো প্রতি উত্তর এলো না, বরং মানুষটা থমকে দাঁড়িয়ে রইল। নির্বিকার থাকতে দেখে নন্দিনী আবারও বলল, আদিত্য, কাল রাতের জন্য আপনি এখনও রেগে আছেন? প্লিজ কথা বলুন আদিত্য। এবারও সারা শব্দ পাওয়া গেল না। নন্দিনী আবারও বলল, আদিত্য, আমি অসুস্থ ছিলাম, তাই আপনি যে গভীরভাবে কাছে টানিনি। সত্যি বলছি, বুঝার চেষ্টা করুন প্লিজ। তবুও রেগে থাকবেন না। ভুল বুঝে রেগে থাকলে আমার সত্যি কষ্ট হয়। আই মিসড ইউ আদিত্য। আমার ফোন কেন পিক আপ করেননি? কল ব্যাকও কেন করেননি? এতগুলো কথা বলার পরেও মানুষটার কোনো প্রতিউত্তর নেই। নন্দিনী হঠাৎ ছেড়ে দিয়ে মানুষটাকে ঘুরিয়ে কোনো দিকে না তাকিয়ে উন্মাদের ন্যায় বুকে ঝাঁপিয়ে পড়ল। নন্দিনীকে দেখতেই মানুষটা নির্বাক হয়ে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রইল। অজান্তেই 2 চোখ বুজে ফেলল। তবে নন্দিনীকে জড়িয়ে ধরল না। এক হাতে এখনও জল জল করে জ্বলছে ধুমায়িত শলাকাটি। কুণ্ডলি পাকিয়ে ধোঁয়াগুলো উঠছে আঁকাবাঁকা হয়ে। নন্দিনী আবারও বলল, আদিত্য, আপনি এখনও চুপ করে থাকবেন? সরি বললাম না, এত অভিমান কেন আপনার? আপনি কখনোই আমার প্রবলেমগুলো বুঝতে চান না। এমন কেন আপনি? বলেই বুকের মধ্যে নাক মুখ ঘষতে লাগলো আদরে বেড়াল ছানার মতো। মুহূর্তেই মানুষটার বুকের ভেতর দিয়ে সর্পিল গতিতে এক রাশ উষ্ণ স্রোত বয়ে যেতেই মানুষটা এক পর্যায়ে ঘুরে চলে গেল। 2 চোখ বোঝা অবস্থায় এক হাতে চলে গেল নন্দিনীর ছোট্ট ছোট্ট চুলগুলোতে। একটু ঝুঁকে সুগন্ধি টেনে চুলের ভাঁজে হাত ডুবিয়ে ঘুরে থেকে নীরবতা ভেঙে বলল, চুলে কি মাখো? কণ্ঠস্বর শুনতেই নন্দিনী অবাক হয়ে সরে এলো। মানুষটার দিকে তাকাতে মানুষটাও চোখ খুলতে ভিন্নতা পেল চোখের মণিতে। একই গড়নের 2জন মানুষকে চিনতে ভুল করে ফেলল নন্দিনী। কে বলবে এরা একই গড়নের একই চেহারার আলাদা 2জন ব্যক্তি? মুহূর্তেই আশ্চর্যরূপী শালুক ফুলের মতো চোখ দুটো ডাগর ডাগর হয়ে তীর তীর করে দোলন চাপার ন্যায় নড়ে উঠল চিকন পাতলা গোলাপি ঠোঁট দুটো। আইমান। আইমান মৃদু হাসল। নন্দিনী বিব্রত বোধ করে আমতা আমতা করল। এটা সে কি করে ফেলল? আদিত্য ভেবে আইমানকে জড়িয়ে ধরল, আর ওইভাবে সিক্রেট কথাগুলোও বলে ফেলল। মানুষটা এখন কি ভাববে তাকে? সেই যাই হোক, মানুষটাকে সেম আদিত্যের মতোই লাগছে, তবে চোখের মণিগুলো ছাড়া। নন্দিনী আইমানের দিকে পূর্ণ দৃষ্টিকে তাকালো। কে বলবে এটা আইমান? নন্দিনী কেঁপে কেঁপে উঠল। গড়ন গাড়নে সবই আদিত্যের মতো, পার্থক্য শুধু চোখের মণি। মনেই হয় না এটা আইমান। হায়দ্রাবাদেও আদিত্য যখন ডক্টর সেজে তার কেবিনে তার মায়ের সামনে দিয়ে দেখা করতে যেত, তখন কালো মনির লেন্স ইউজ করত। সেম সেই রকম লাগছে এখন। আইমান অবলোক দৃষ্টিতে তাকিয়ে রইল নন্দিনীর দিকে। ভাবতেও পারিনি জীবনে কখনো এমন দিন আসবে। নন্দিনী তাকে স্বইচ্ছায় জুড়িয়ে ধরবে, আদিত্য ভেবে সরি বলবে, ছোট্ট আদুরে বেড়াল ছানার মতো তার প্রশস্ত বুকের মধ্যে নাক মুখ ঘষবে। তার ভাইকেও নিশ্চয়ই এমনটা করে উন্মাদ করে দেয় মেয়েটা। কিভাবে সামলায় তার ভাই? সে নিজেই তো এতক্ষণ অনুভূতির সাগরে হাবুডুবু খেয়েছিল, চলে গিয়েছিল অনুভূতির স্বর্গে। কেমন যেন অদ্ভুত অন্যরকম লাগছে আইমানের কাছে। একরাশ সুপ্ত অনুভূতি তার হৃদয়ে অলিন্দে ভোরের নির্মল হাওয়ার মতো দোল দিয়ে গেল। মেয়েটা তার বুকে মাথা রেখে হৃদ মাঝারে ভয়ঙ্কর প্রলয় তুলে দিল এক মুহূর্তেই। মাত্র কয়েকটা সেকেন্ডেই তার হৃদয়ে তোল পার করে দিল সর্বনাশী সর্বগ্রাসী মেয়েটা। কিভাবে থামবে এতদিনের এই লুকিয়ে চুরিয়ে হাহুতাশ করে বেড়ানো সর্বনাশা এই প্রলয়, এই মহাপ্রলয়ঙ্কারী তাণ্ডব? বুকের ভেতর হওয়া তাণ্ডবীয় লীলা খেলা। হাঁসফাঁস করে জিয়ে উঠল মিয়ে থাকা পুরুষালী সত্তা। আইমান নিজেকে ধাতস্থ করার প্রয়াস চালিয়ে মাদকময় কণ্ঠে বলল, শরীরে কি মাখো? সম্বিত ফিরতেই নন্দিনী ছিটকে দূরে সরে গিয়ে কম্পিত গলায় বলল, সরি, আসলেই আদিত্য ভাইয়া ভেবেছ তাই তো? বলেই গভীর দৃষ্টি নিক্ষেপ করল নন্দিনীর দিকে।
হোয়াইট কালারের প্রিন্সেস গাউন এবং ডায়মন্ডের জুয়েলারিতে অনন্য লাগছে মেয়েটাকে, যেন স্বয়ং সন্ধ্যা তারা নেমে এসেছে তার সামনে। আয়মানের হার্টবিট ফাস্ট হলো। মেয়েটা যেই রকম সুন্দরী সেই রকম সুন্দর পোশাক তার। পোশাকটি দেখে মনে হচ্ছে তার রূপের সঙ্গে ম্যাচ করে কোনো নিপুণ শিল্পী এটি তৈরি করেছেন। মনে হচ্ছে স্বয়ং রাজকুমারী। অদিতি নন্দিনীকে ঠিক বলে রাজকুমারী নন্দিনী। তার বাবা যে বলে বারবি ডল, আসলেই ঠিক, বারবি ডলের থেকেও কম সুন্দর নয় মেয়েটা। আয়মান আপাদস্ত মাদকময় দৃষ্টি বুলালো। বর্ষার এক পশলা হঠাৎ ঝুম বৃষ্টির মতো মুগ্ধ হলো। আয়মান কেন যেন চোখ ফেরাতে পারছে না। আবারও প্রেমে পড়ে গেল নন্দিনীর। আয়মানকে তার দিকে মোহভীষ্ট নয়নে তাকিয়ে থাকতে দেখে সারা শরীর শিউরে উঠল নন্দিনীর। তাকে অস্বস্তির হাত থেকে রক্ষা করতে হঠাৎ ওয়াজিহার জাফরিন এগিয়ে এসে বলল, নন্দিনী তুমি এখানে? ভাইয়া তোমাকে ডাকছে। ওয়াসিফের কথা শুনতেই নন্দিনীর মেজাজ বিগড়ে গেল। আপদটা আবার কোত্থেকে এলো? এর চাইতে আয়মানের সামনে বিব্রত হওয়াটা বোধহয় আরও ভালো ছিল। ওয়াজিহা আয়মানের দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিল। হ্যান্ডসাম সুদর্শন একটা পুরুষ, শরীর থেকে তেতো কোলনের মাদকময় দারুণ সুগন্ধি ছড়াচ্ছে। আয়মান নন্দিনীর দিকে অপলক নেত্রে তাকিয়ে রইল। পলক নড়ছে না তার। ওরা নন্দিনীর হাত ধরে টেনে নিয়ে গেল। আয়মান মোহমুগ্ধ নয়নে সেই দিকে তাকিয়ে রইল। ওয়াসিফ গাড়ি নিয়ে নিচে অপেক্ষা করছে। পাশেই নাহিদা শিকদারকে দেখা গেল হাস্যজল মুখে। মেয়েকে দেখতেই বললেন, ওয়াসিফের সাথে যাও মামনি। কোথায়? 1 ঘন্টার মতো ঘুরে আসো। বাসায় থেকে থেকে বোরিং ফিল করছিলে, ওয়াসিফের সাথে গেলে ভালো লাগবে। ওয়াসিফের ঠোঁটের বাঁকা হাসিটা দেখতেই নন্দিনী তার মায়ের হাত শক্ত করে চেপে ধরে বলল, আমি কোথাও যাব না আম্মু, আমি বাসায় ফিরব। নন্দিনী, আমি ওয়াসিফের সাথে কমফর্ট ফিল করি না আম্মু। আর কোনো কথা বলতে না দিয়ে ওয়াসিফ জোর খাটিয়ে নন্দিনীর হাত ধরে টেনে গাড়িতে তুলে গাড়ির ডোর লক করে দিল। দূর থেকে আড়ালে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখল আয়মান। ওয়াসিফ গাড়িতে বসতেই গাড়ি ছুটে চলল গন্তব্যে। নন্দিনী নিজেকে খুব অসহায় লাগল। দুচোখ ফেটে জল গড়িয়ে পড়ল। আজ আদিত্যও নেই। এই ওয়াসিফ কোথায় নিয়ে যাচ্ছে তাকে? কি করবে কে জানে। নন্দিনীর বুক ফেটে ঢুকরে কান্না এলো। একটা অধিকার থাকার পরেও কেন আদিত্য এতটা উদাসীন? কেন এখনো তার কাছে তাকে নিয়ে যাচ্ছে না? কেন এত গা ছাড়া ভাব? কেন সে সম্পর্কটাকে মূল্যায়ন করছে না? কেন এমন খামখেয়ালিপনা করছে সম্পর্কটাকে নিয়ে? তার কি ইচ্ছে নেই সম্পর্কটাকে স্বীকৃতি দেওয়ার? তাহলে জড়ালো কেন নিজের সাথে? এমন তো নয় যে মানুষটার পরিবার মানবে না কিংবা মানুষটার সামর্থ্য নেই তাকে ভালো রাখার মতো। সবই তো আছে। তাহলে এমন পরগাছার মতো দূরে সরিয়ে রাখার মানে কি? ফিজিক্যাল রিলেশনই সব? কতদিন সে নিজেকে এইভাবে রক্ষা করবে? আর কতদিন নিজেকে? আর ভাবতে পারল না কিছু। ওয়াসিফ গা ঘেঁষে বসল। মতলব যে খারাপ তা বোঝা যাচ্ছে। আজ যদি ওয়াসিফ এই রাতের বেলা অনাকাঙ্ক্ষিত কিছু করে বসে, তাহলে আদিত্যকে কি জবাব দেবে সে? কেন আদিত্য তাকে বুঝতে চায় না? সবসময় ভুল বুঝে কেন ছেড়ে চলে যায়? এটা কেমন ভালোবাসা? কেন সেই মানুষটার প্রেমে পড়ল? আর কেনই বা সেই মানুষটা তাকে জোর জবরদস্তি এবং ব্ল্যাকমেল করে তার নিজের সাথে জোড়ালো? নন্দিনী আর কিছু ভাবতে পারছে না। মাথা ব্যথা শুরু হলো হঠাৎ। জলপ্রপাতের ন্যায় অশ্রুজল গড়াতে লাগলো চিবুক বেয়ে। হঠাৎ নন্দিনীকে হ্যাচকা টান দিয়ে নিজের সাথে জড়িয়ে নিল ওয়াসিফ। নন্দিনী ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো। নন্দিনী ভেবেছিল সেই দিনের এমন জন্মের রামধোলাই খাওয়ার পর ওয়াসিফ হয়তো ভালো হয়ে যাবে। লজ্জা থাকলে তার সামনে আর কখনো আসবে না, আর কখনো বাজে আচরণ করবে না কিংবা তাকে বাজেভাবে স্পর্শ করার চেষ্টা করবে না। কিন্তু তার সকল ধারণাকে ভুল প্রমাণ করে ওয়াসিফ এখনও তার সেই আগের আচরণেই বহাল রয়েছে। এমন ছোটাছুটি করছো কেন জান? ছাড়ো আমাকে। আজ তোমাকে খুব হট দেখাচ্ছে জান। নন্দিনী দাঁত মুখ খিচিয়ালো। আজ যদি ভুল করে কিছু একটা হয়ে যায়, আমায় কিন্তু একদম দোষ দিতে পারবে না জান। সব দোষ তোমার, বুঝেছ? কারণ তুমি অতিরিক্ত সাজসজ্জা করেছ। এখন নিজেকে কন্ট্রোল করা পসিবল হচ্ছে না। নন্দিনীর বুক কেঁপে উঠল। ঠিক এতক্ষণ সেই ভয়টাই পাচ্ছিল। নন্দিনী ছুটার চেষ্টা করল। ওয়াসিফ আরেকটু নিবিড়ভাবে শক্ত করে জড়িয়ে ধরল। হঠাৎ চিবুক তুলে বলল, তুমি এত সুন্দর কেন? যতই দেখি ততই ফিদা হয়ে যাই। কি জাদু আছে তোমার মাঝে? ছাড়ো ওয়াসিফ।
ওয়াসিফ আমলে নিল না। মাদকময় কণ্ঠে বলল, এত সুন্দর হতে কে বলেছে তোমায়? তুমি আমায় ছাড়বে? একদম না বেবি। বলেই আরেকটু ঘনিষ্ঠ হল। নন্দিনীর জেদ চাপল মাথায়। ক্রোধান্বিত গলায় বলল, ছাড়ো বলছি, নয়তো ভালো হবে না। কি করবে জান? ছাড়ো ওয়াসিফ, নয়তো চিৎকার করে পুলিশ ডাকব। ওয়াসিফ বাঁকা হাসল। ফের নন্দিনীর চিবুক তুলে মাদকময় কণ্ঠে বলল, তোমার পুলিশ আঙ্কেল আমায় কিছু করতে পারবে জান? পুলিশ তোমায় কিছু করতে পারবে না, কিন্তু আমি তো পারবো। বলেই হাতের মধ্যে জোরে সরে এক কামড় বসাতেই ওয়াসিফ আর্তনাদ করে ছেড়ে দিল। চুয়াল শক্ত করে মনে মনে বলল, আর একটু ওয়েট করো বেবি, চিরতরে তোমার দেমাগ গুড়িয়ে দেব, নয়তো আমিও জায়ান ওয়াসিফ শিকদার নই। এর মধ্যেই ওরা একটা পার্টি সেন্টারে চলে এলো। ওয়াসিফ নন্দিনী হাত ধরে পার্টিতে ঢুকে এক জায়গায় বসল। নন্দিনী বিচলিত হয়ে আশেপাশে তাকালো। নানান রকমের মানুষ, মেয়েও আছে এখানে। কয়েকটা মেয়ের ড্রেস আপ দেখে নন্দিনীর গা গুলিয়ে এলো। মনে মনে বলল, এদের কি আর বাসায় আর কোনো ড্রেস নেই? ছি, এইসব কেমন ড্রেস? উদ্বিগ্ন হয়ে এদিক সেদিক তাকাতে লাগলো। হঠাৎ লাইটগুলো নিভে গেল। বিস্তর জায়গা জুড়ে অন্ধকারে গ্রাস করল। আকস্মিক লাল নীল সবুজ বাতি জ্বলে উঠল। বাতিগুলোর আবছা আলোয় সবকিছু রঙিন দেখাচ্ছে। স্লো মোশনে ইংলিশ গান বাজছে। নন্দিনী চুপ করে সব দেখতে লাগলো। আগে কখনো এমন জায়গায় আসা হয়নি, তাই তেমন কোনো অভিজ্ঞতা নেই। তবে নন্দিনী এইটুকু বুঝল, ভালো মানুষরা কখনো এমন জায়গায় আসবে না। ওয়াসিফের মতো যারা খারাপ তারাই আসে। ওয়াসিফ একের পর এক ড্রিঙ্কস করতে ব্যস্ত। সাথে আরও কয়েকটা লোক এসে যোগ দিল। ড্রিঙ্কসের উদ্ভূত গন্ধে বমি পাচ্ছে নন্দিনীর। এবার ভীষণ ভয় শুরু হলো তার। ভাবল ওয়াসিফ তাকে কেন এমন জায়গায় নিয়ে এলো। তাছাড়া ওয়াসিফকে ছাড়া এখানের কাউকেই সে চেনে না। আর আশেপাশের একটা মানুষকেও তার বিশেষ সুবিধায় বলে মনে হচ্ছে না। কেমন যেন গা ছমছম করছে ভয়। কিন্তু কি করবে নন্দিনী ভেবে পাচ্ছে না। ওয়াসিফকেও ভরসা করতে পারছে না। হঠাৎ ভয়ার্ত গলায় ডেকে বলল, ওয়াসিফ, বাসায় চলো, আমি টায়ার্ড, আমার ভীষণ ভয় করছে, আমার এখানে থাকতে একদম ভালো লাগছে না, দম বন্ধ হয়ে আসছে। ওয়াসিফ কাছে এসে নন্দিনীর চিবুক তুলে আদুরে গলায় বলল, এই তো আরেকটু যান, কোনো ভয় পায়ও না, আমি আছি না, কিচ্ছু হবে না সোনা। নন্দিনীর খুব কান্না পেল। খুব অসহায় মনে হচ্ছে নিজেকে। কেন তার মা তাকে আসতে দিল এই খারাপ মানুষটার সাথে? নন্দিনীর সন্দেহ হয়, সত্যি কি নাহিদা শিকদার তার আপন মা? যদি মাই হয়, তাহলে কিভাবে এত রাতে একটা প্রাপ্তবয়স্ক ছেলের সাথে প্রাপ্তবয়স্ক মেয়েকে পাঠায় কোন বিবেকে, আর কোনো সিকিউরিটি ছাড়াই? মায়ের প্রতি তীব্র অভিমান এবং ঘৃণা জন্মালো। ছলছল করছে মায়াবী আঁখি জোড়া। ওয়াসিফ বলল, কাঁদে না সোনা, বলেছি না আমি আছি, ভয় নেই। তুমি আমার আম্মুকে ফোন করে বলো আমাকে নিয়ে যেতে, আর না হয় তোমার ফোন দাও, আমি আমার আব্বুকে কল করি। ওয়াসিফ ঘাবড়ে গেল। নবাব সাহেব জানতে পারলে লঙ্কা কাণ্ড বাঁধাবেন। বলেছি না আমি আছি। নন্দিনী এবার চিৎকার করে বলল, আমি তোমার সঙ্গ কমফর্ট ফিল করছি না ওয়াসিফ, তুমি একটা বাজে ছেলে, আমাকে দ্রুত বাসায় নিয়ে চলো, আমার মাথা ব্যথা করছে। বলেই ওয়াসিফকে ধাক্কা মেরে বেরিয়ে যেতে নিলেই ওয়াসিফ শক্ত করে নিজের সাথে জড়িয়ে নিতেই নন্দিনী চিৎকার করে কিছু বলতে নিবে, তার পূর্বেই ওয়াসিফের রক্তলাল চোখজোড়া দেখতেই আটকে উঠল। কম্পিত গলায় বলল, এইসব কি হচ্ছে ওয়াসিফ? ওয়াসিফ নেশার ঘরে বুঁদ হয়ে ভ্রু কুচকালো। আমার আবার কি হবে হানি? তুমি এত ড্রিঙ্কস করছো কেন? যদি খারাপ কিছু হয়ে যায় তোমার? কিচ্ছু হবে না হানি, রিল্যাক্স, আমার অভ্যেস আছে। বলেই নন্দিনীকে বসিয়ে দিয়ে আবারও বন্ধুদের সাথে ডান্স করতে করতে ড্রিঙ্কস করতে লাগলো। নন্দিনীর শরীর ভীষণ খারাপ লাগছে। এইসব ভারী ড্রেস পরে এতক্ষণ থাকা যায় না, তার হাফ ফাঁস লাগছে, দম বন্ধ হয়ে আসছে। এদিকে আবার মেকআপ রিমুভ না করায় স্কিন চুলকাচ্ছে। মিউজিকের উচ্চ শব্দে নন্দিনীর মাথা ঘুরছে। এবার নন্দিনী হঠাৎ তার মাথা চেপে ধরল। গা গুলিয়ে এলো এবার। মাথা ব্যথা এবং ড্রিঙ্কসের বাজে গন্ধে তার নাড়িভুড়ি সব বেরিয়ে আসতে চাইছে পেটের ভেতর থেকে। ওয়াসিফ এগিয়ে এসে নন্দিনীকে কাছে টেনে নিয়ে বলল, আর ইউ ওকে ডার্লিং? নন্দিনী কিছু বলল না।
ওয়াসিফ এক ঝটকায় নন্দিনীকে বসা থেকে উঠিয়ে টেনে নিয়ে গেল এবং জোরপূর্বক ঘুরিয়ে ঘুরিয়ে কাপল ডান্স করতে লাগলো। হঠাৎ একটু ড্রিঙ্কস জোর করে খাইয়ে দিল। নন্দিনীর কেমন যেন লাগলো, কি বিস্বাদ! মাথাটা এবার কেমন করে ঘুরছে, চোখে মুখে ঝাপসা দেখছে। ওয়াসিফ জোর করে আরেকটু খাওয়ালো। একটুতেই নন্দিনীর নেশা হয়ে গেল। নেশার ঘোরে নন্দিনী হঠাৎ আয়মানকে দেখে চমকে উঠল। বিড়বিড় করে বলল, আয়মান এখানে কিভাবে আসবে? বলেই দুহাতে চোখ কচলাতে লাগলো। তবু চোখের সামনে আয়মানকে দেখছে। আয়মান তার দিকে তাকিয়ে আছে। নন্দিনী বলল, এই আয়মান, তুমি এখানে কি করছো? তুমিও কি আমার মতো ড্রিঙ্কস করতে এসেছো? জানো, ড্রিঙ্কস মজা না, একদম বিস্বাদ, খেও না, বুঝেছো? ওয়াক। প্রতি উত্তর এলো না। আবার বলল, তুমি এভাবে তাকিয়ে আছো কেন? ওয়াসিফ বলল, কার সাথে কথা বলছো হানি? কেউ না। নন্দিনী দেখল আয়মান একটি কর্নারের দিকটায় বসে সিগারেট টানছে। নন্দিনী অপলক নয়নে তাকিয়ে রইল। আদিত্যের ছায়া খুঁজছে নাকি আয়মানের ছায়া বুঝতে পারছে না। নেশার ঘোরে পরক্ষণই আবার ভাবল, দূর, আয়মান না কে নাকে। তবু নন্দিনী বারবার টাকাতে লাগলো। নিজের ওপর এবার সে ভীষণ বিরক্ত হলো। তাছাড়া এটা যেহেতু বিজনেসম্যানদের পার্টি, এখানে তো সবাই আসতেই পারে। তেমনটাই তো বলল ওয়াসিফ। কিন্তু আয়মান তো ডাক্তার, সে এখানে কেন এলো? আচ্ছা, আয়মান কি খারাপ ছিলে? নন্দিনী সেদিকে তাকিয়ে এসবই ভাবছে। হঠাৎ ওয়াসিফ থেকে নিজেকে ছাড়িয়ে ছুটে গেল মানুষটার দিকে, হাত বাড়িয়ে ড্রিঙ্কসের গ্লাস এগিয়ে দিল। কিন্তু মানুষটা নিল না, ভদ্রভাবে এড়িয়ে গেল। তার দিকে নেশাক্ত দৃষ্টি নিক্ষেপ করে সিগারেটে লম্বা একটা শুক ডান দিয়ে ধোঁয়া ওড়াতে লাগলো কুণ্ডলীর ন্যায়। নন্দিনী ভীষণ অবাক হলো। কুণ্ডলী পাখি এমন করে তো আদিত্য সিগারেটের ধোঁয়া ওড়ায়। এই মুহূর্তে মানুষটাকে ঠিক চিনতে পারছে না, ঝাপসা ঝাপসা লাগছে সব কিছু। মানুষটা হঠাৎ এক গ্লাস ড্রিঙ্কস নন্দিনীর সামনে ধরতে নন্দিনী কোনো প্রশ্ন ছাড়াই কি বুঝে যেন হঠাৎ খেয়ে ফেলল। কিন্তু টক টক লাগলো, ঠিক লেবুর জুসের মতো। মানুষটা সন্তুষ্টির শ্বাস ফেলে বাঁকা হাসল। ওয়াসিফ একের পর এক ড্রিঙ্কস করছে। নন্দিনীকে টেনে নিয়ে আরও এক গ্লাস ড্রিঙ্কস জোর করে খাওয়ালো। নন্দিনী হঠাৎ বমি করতে শুরু করলে অতিরিক্ত ড্রিঙ্কস করে এক পর্যায়ে হুঁশ হারিয়ে ওয়াসিফ নন্দিনীকে জোর করে পাঁজা কোলে তুলে নিল। কিন্তু নন্দিনী আয়মান মনে করে মানুষটিকে দেখতে লাগলো। এক প্রকার জোর করেই উপরতলায় যেতে উদ্যত হতেই নন্দিনী হাত পা ছোড়াছুড়ি করল। সে কিছুতেই যেতে চাইছে না, তবুও নিয়ে যাচ্ছে। ওয়াসিফের পুরুষালী শক্তির সাথে ফেরে উঠছে না কিছুতেই। ওয়াসিফ আপাতত নিজের মধ্যে নেই। তার মাথায় এখন শুধু নন্দিনীকে পাওয়ার তীব্র নেশা কাজ করছে। একটা রুমের মধ্যে ঢুকে নন্দিনীকে বেডে শুয়ে দিয়ে ডোর আটকে দিয়ে ওয়াসিফ ব্ল্যাক স্যুটটা বেডের উপর ছুঁড়ে শার্টের বোতাম খুলতে খুলতে নন্দিনীর দিকে এগিয়ে এলো। ওয়াসিফকে নিজের দিকে আসতে দেখে নন্দিনীর হঠাৎ কেমন যেন হাত পা ঠান্ডা হয়ে গেল। হালকা হালকা নেশার ঘোরেও নন্দিনী ভাবল, তবে কি আজ খারাপ কিছু হতে যাচ্ছে তার সাথে? সন্ধ্যায় নবাব সাহেব স্ত্রী এবং মেয়েকে রিসেপশনে দিয়ে চলে গেলেন এয়ারপোর্টে। সৌদি থেকে হজ করে আজই দেশে ফিরছেন নন্দিনীর দাদা দাদি। মূলত ওনারদেরকে রিসিভ করতে একা গেলেন তিনি। রাতের প্রায় 11:30 বাজে তখন। 1 ঘন্টার কথা বলে 2 ঘন্টা পার হয়ে গেলেও ওয়াসিফ যখন নন্দিনীকে নিয়ে বাসায় ফিরছিল না, তখন নাহিদা শিকদার প্রচণ্ড চিন্তিত হয়ে পড়লেন। কারণ আরেকটু পরেই নবাব সাহেব বাসায় ফিরে আসবেন এবং সবার প্রথমে মেয়েকে দেখতে চাইবেন। নাহিদা শিকদার অস্থির হয়ে সারা বাসা জুড়ে পায়চারি করতে লাগলেন এবং একের পর এক কল দিতে লাগলেন ওয়াসিফকে। কিন্তু তার ফোনে সুইচড অফ। এতে নাহিদা শিকদার ঘাবড়ে যান, চিন্তিত হয়ে পড়েন মেয়েকে নিয়ে। ততক্ষণে প্রায় রাতের 1:45 বাজে ঘুরিতে। বৃদ্ধ বাবা মাকে নিয়ে বাসায় ফিরলেন নবাব সাহেব। মেয়েকে না দেখে নবাব সাহেব কৌতূহলী হলেন। অন্যদিন তো বাবা কিংবা দাদা দাদিকে দেখলেই মেয়ে ওনার বাচ্চাদের মতো দৌড়ে এসে ঝাঁপিয়ে পড়ে, গলা জড়িয়ে ধরে কত কিছু জিজ্ঞেস করে। আর আজ মেয়ে নেই। সারা বাসা জুড়ে নিস্তব্ধতা। নন্দিনীর দাদিজান শাহনাজ খাতুন জিজ্ঞেস করলেন, আমার নাতনি কই বৌমা? নাহিদা শিকদার ঘাবড়ে গেলেন। মুখে হাসি ফুটিয়ে বললেন, ওই তো আছে, আপনারা ফ্রেশ হন, ডিনার করবেন। আর কোনো কথা না বলতে দিয়ে সার্ভেন্টের মাধ্যমে দুজনকে দ্রুত রুমে পাঠিয়ে দিলেন। তবে ছেলের বউয়ের প্রতি সন্দেহপ্রবণ হলেন শাশুড়ি শ্বশুরি দুজনই।
এ তো না ভেবে ওনারা ফ্রেশ হতে চলে গেলেন। নবাব সাহেব স্ত্রীর মুখের দিকে তাকালেন। স্ত্রীর শুকনো আর থমথম মুখ দেখে ভাব বোঝার চেষ্টা করলেন। বুঝতে পারলেন স্ত্রী হয়তো কোনো একটা বিষয় নিয়ে ঘাবড়ে আছেন। শরীর থেকে নেভি ব্লু কালারের স্যুটটা সোফার এক কোণে রেখে স্ত্রীর মুখোমুখি দাঁড়ালেন। গম্ভীর স্বরে জিজ্ঞেস করলেন, আমার মেয়ে কোথায় নাহিদা? নাহিদা শিকদার ভড়কে গিয়ে এবার ঘেমে নিয়ে কাঁপতে লাগলেন। যমদূত সামনে, কি বলবেন এবার? ওয়াসিফকে সে কখন থেকে ফোন করছে অথচ ছেলেটার খবর নেই। স্ত্রীকে চুপ থাকতে দেখে ধৈর্য হারা হলেন নবাব সাহেব। অন্তত সব কিছু নিয়ে মশকরা করলেও মেয়ের বেলায় তিনি খুবই কঠোর। আবারও জিজ্ঞেস করলেন, চুপ করে আছো যে, এনি প্রবলেম? নবাব সাহেব তীক্ষ্ণ দৃষ্টিপাত করলেন। আসলে কি আসলে আমার মেয়ে কোথায়? নাহিদা শিকদার এবার আর কিছু বলতে পারলেন না। নবাব সাহেব বজ্রকণ্ঠে বাসার সকল সার্ভেন্ট সহ নন্দিনীর আম্মাদেরকেও ডাকলেন। নন্দিনীর আম্মা মূলত ছোটবেলার থেকে যেই দুজন মহিলার কাছে নন্দিনী বড় হয়েছিল, ওনারাই। সবাই আসতেই নবাব সাহেব সবাইকে জিজ্ঞেস করলেন, আমার মেয়ে কোথায়? সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কেউ কিছু বলছে না। নবাব সাহেব চিৎকার করে এবার নন্দিনীর আম্মা খাদিজাকে বললেন, খাদিজা, আমার মেয়ে কোথায়? বাসায় ফেরেনি এখনো? খাদিজা বেগম মাথা নাড়ালেন, ফিরেনি। অনুরূপ ফাতেমা বেগমকেও জিজ্ঞেস করলেন, তিনিও একইভাবে সাই দিলেন। নবাব সাহেব সবাইকে ইশারা দিলেন চলে যেতে। স্ত্রীকে বললেন, আমার মেয়ে কোথায়? তোমার সাথে না ছিল? তুমি না হাতে হাতে রাখলে? তাহলে এখন কোথায়? স্ত্রীকে কথা বলতে না দেখে নবাব সাহেব চিন্তিত হলেন। নিশ্চিত বড়সড় কিছু হয়েছে, নয়তো নাহিদা কেন চুপ থাকবে? নাহিদা তো চুপ থাকার মানুষ নয়, একটা বললে তিনটা ফিরিয়ে দেওয়ার মানুষ। এবার তিনি অধৈর্য হয়ে কষি একটা থাপ্পড় মারলেন গালে। নাহিদা শিকদার ছিটকে গিয়ে সোফার সতি কপালে ব্যথা পেলেন, সাথে সাথে রক্ত বের হতে লাগলো কপাল থেকে। টেনে তুলে আরেকটা থাপ্পড় মারলেন, এবার ঠাস করে ফ্লোরে পড়লেন। নাক দিয়ে গল গল করে রক্ত বের হতে লাগলো। টেনে তুলে গলা চেপে ধরে বলল, আমার মেয়ে কোথায়? গলা ছোড়ানোর চেষ্টা করে বলল, ওয়াসিফের সাথে ঘুরতে গেছে। নবাব সাহেবের মাথায় বাজ পড়ল। হায় হায়, বলে কি? নবাব সাহেব হিতাহিত জ্ঞান শূন্য হয়ে শক্ত করে চোয়াল চেপে ধরে বলল, তুমি জানতে না ওয়াসিফ একটা বাজে ছেলে? আমার মেয়েকে রেপ করার চেষ্টা করেছে। তাহলে আমার পারমিশন ব্যতীত কেন দিয়েছ এই রাতের বেলায়? আমি তোমাকে না নিষেধ করেছি মেয়ের বয়স হয়েছে? কারোর সাথে মেয়েকে একা ছেড়ো না। যার সাথে মেয়ে কমফর্ট ফিল করে না তার সাথে তো নয়ই, আর ওয়াসিফ বাস্টার্ডের সাথে তো নয়ই। তোমার কত বড় সাহস তুমি ওই কুলাঙ্গারের সাথে এই রাতের বেলায় আমার মেয়েকে ঘুরতে পাঠাও? আসলে আমি বুঝতে পারিনি। তোমার চামচাদেরকে দিয়েছ মেয়ের সাথে? এবার কোনো প্রত্যুত্তর এলো না। একের পর এক অন্যায় করেই যাচ্ছে, আর তো সহ্য করা যায় না। নবাব সাহেব নিজের সর্বশক্তি প্রয়োগ করে ইচ্ছেমতো থাপড়াতে লাগলেন। গলা চেপে ধরে বললেন, আজ মেরেই ফেলব। কেমন মা তুমি? প্রাপ্তবয়স্ক দুটো ছেলে মেয়েকে এত রাতে ঘুরতে পাঠাও? এই নোংরা ছেলে একবার আমার বাসায় আমার মেয়েকে রেপ করার চেষ্টা করে সেই আমার নিষ্পাপ মেয়ের নামে অপবাদ দিয়েছে। আমার মেয়ে মরতে বসেছিল একবার, কিছুই কি মনে নেই তোমার? নাহিদা শিকদারের শ্বাস বন্ধ হয়ে গেল। নবাব সাহেবের দয়ামায়া হলো না। বলল, নিজের পেটের মেয়ের সাথে কোনো মা এমনটা করতে পারে? তা তোমাকে না দেখলে জানতাম না। ছি, এমন মাকে! এটা কেমন মা? ঘৃণা করি আমি তোমাকে। নাহিদা শিকদার সেন্সলেস হয়ে পড়লেন বলিষ্ঠ মানুষটার হাতের চাপে। তা দেখে নবাব সাহেব বললেন, মরে গেলে বুড়িগঙ্গায় ফেলে দিয়ে আসবো এমন কলঙ্কিনী মাকে এই মহিলার বেঁচে থাকার দরকারই নেই। এরপর তিনি গাড়ি নিয়ে নিজেই একা ছুটলেন। এখানে সেখানে সব জায়গায় পাগলের মতো খুঁজতে লাগলেন মেয়েকে। কোথায় নিয়ে গেছে ওয়াসিফ শয়তানটা কে জানে। পুলিশকেও খবর দিলেন। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের পর্বটি ভালো লাগলে লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট পেলে নতুন নতুন গল্প দিতে খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।